এখানে আর আমার প্রতি ভজনশীল হও, পূজনশীল হও। আমি সত্যই প্রতিজ্ঞা করছি যে তুমি অবশ্যই আমাকে প্রাপ্ত করবে। শ্রী শ্রী গীতা মহাত্ম্যম একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম একমেবা দেবকী পুত্র এবা নমস্কার সকলকে।
বোধ আসে কিন্তু শিল্পকর্ম থেকে, শিল্পের অনুশীলন থেকে, সুসংস্কৃতির মধ্যে বসবাসের মধ্য থেকে। আমি শঙ্করদার কোনো পরিমাপ করার যোগ্যতা ক্ষমতা আমার নাই, কিন্তু এরকম একজন সব্যসাচী চৌক সংস্কৃতি কর্মী বিরল, অন্তত আমার কাছে বিরল, এই দেশের কাছে বিরল। আজকে সমগ্র দেশ, সমগ্র বিশ্ব যদি ধরি, আমাদের যে বিপর্যয়, যে অসভ্যতা, যে অপসংস্কৃতি, তার মূলে কিন্তু আসলে ওই যে জয়নুল আবেদিনের কথার মতো অন্য কোনো দীনতা, হীনতা, দুর্ভিক্ষ নেই। আসল দুর্ভিক্ষটা হচ্ছে রুচি। এই সমাজে, এই সংসারে, এই পৃথিবীতে যদি এই ধরনের মানুষকে আমরা অনুশীলন করতে পারতাম, তাদেরকে চোখের সামনে রেখে দর্পণের মতো যদি এই দেশ, এই জাতি, এই বিশ্ব, এরকম আরো যারা মানুষ আছে, আমি সবার কথা বলছি, তাদেরকে ধরে যদি একটা দেশ গড়ে উঠতে পারত, তাহলে এই দেশের এই দীনতা, হীনতা, এই যে বিপর্যয়, এগুলো থাকত। তো আমরা বলতে পারি একটা দেশ মেরামতের জন্য, একটা দেশকে সত্যিকারে কাঙ্ক্ষিত স্বদেশ তৈরি করবার জন্য যেটা সবচেয়ে বড় দরকার, তা হচ্ছে আপন সংস্কৃতির লালন। এই মানুষটা সারা জীবন নিভৃতে একান্ত আপন মনে কিন্তু কখন যে দেশের জন্য কাজ করে গেছেন আমরা জানি না। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাবো, আমাদের আগামী প্রজন্মকে, আমাদের সন্তানদেরকে অন্তত আপনারা এই সকল মানুষের জীবন পাঠ করাবেন, এই সকল মানুষের জীবন পাঠ করাবেন। শঙ্করধর শুধুমাত্র কিন্তু এই জীবন জীবিকার জন্য কিন্তু তিনি শিল্প চর্চা করেননি, এই দেশটাকে ভালোবেসেছেন, এই দেশটা যাতে বড় হয়, উজ্জ্বল হয়, তার জন্য চেষ্টা করেছেন। আমি সবশেষে এই কথাটি উচ্চারণ করতে চাই যে আমরা আমাদের অর্থ থাকলে, সম্পদ থাকলে এই ঝাঁ চকচকে রাস্তা তৈরি করতে পারি, সুউচ্চ অট্টালিকা তৈরি করতে পারি, অনেক কিছু বানাতে পারি, অনেক কিছু নির্মাণ করতে পারি, কিন্তু একটা আপন সংস্কৃতি সম্পন্ন জাতি নির্মাণ না করতে পারলে এই দেশের, এই বিশ্বের উন্নয়ন কিন্তু সম্ভব। শঙ্করদাকে আমার মনে হয় যে এইরকম একজন নিবেদিত প্রাণ মানুষ, যিনি সারা জীবন কারণ ছিল অসুরের গানে দাড়ি ইস্যুতে কেন্দ্র করে আমরা জাতীয় পর্যায়ে একটা বিপর্যয়ের মুখে পড়েছিলাম। এই ইস্যু আজকে ভাস্করদার মতো মানুষের খুব প্রয়োজন ছিল সমাজে। এই জন্য আমার পূর্ব একজন আরেক শঙ্করদা বলে গেছেন, আমি শুধু একটা কথা বলি, আগে আমরা একজন আরেকজনের সাথে দেখা হলে বলতাম কেমন আছেন, নমস্কার, কেমন আছেন, এটার জবাব একভাবে পেতাম। আর আজকে যদি জিজ্ঞেস করি কাউকে যে কেমন আছেন, আমি যদি আমেনা আপাকে জিজ্ঞেস করি, তাহলে জবাবটা কি আসে যে কালচারাল বিবর্তন হয়ে গেছে, পোশাকে পরিবর্তন এসে গেছে, মুখের অবয়বে পরিবর্তন এসে গেছে, এবং এই পরিবর্তন সাংস্কৃতিক ধারাকে উল্টে দিচ্ছে। আজকে
সমুদ্রের পানি। নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতেছে, সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরণীকে। সেতারেতে বাঁধিলাম তার, বাঁধিলাম আরবার, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। ধন্যবাদ। পরিজন ও শুভানুধ্যায়ী বৃন্দ, আমি আপনাদের নমস্কার, সালাম এবং শুভ অপরাহ্ন। শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমরা চার স্মৃতিচারণের জন্য বা সামাজিক অনুষ্ঠানে এখানে মিলিত হয়েছি। পিছনের ব্যানারে দেওয়া আছে তিনি দেববর্ণ লোকশিল্পী ভাস্কর শঙ্কর ধর। আমরা তাকে এবং আমি ব্যক্তিগতভাবেও তাকে কয়েক দশক থেকে চিনি। তো তিনি যে অবদান রেখেছেন সেই অবদান আমরা শ্রদ্ধা করে স্মরণ করি এবং এটা স্মরণীয় হয়ে থাকবে। এখানে যারা বক্তা তারা বলেছেন যে তিনি বিভিন্ন সময় বিভিন্ন কর্মকাণ্ডে, বিশেষ করে এই ভাস্কর্য তৈরি কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং একটা তার নিষ্ঠা এবং কর্মতৎপরতা এবং কর্মকাণ্ডের জন্য তিনি দেশের একজন বিশিষ্ট শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। তো আমি যতটুকু দেখেছি তিনি অনেক সময় আমরা দেখি যে অনেক ভাস্কর আছেন, শিল্পী আছেন, তারা হয়তো পরিস্থিতিতে বলিষ্ঠ ভূমিকা নিয়ে এগিয়ে আসতে চান না, কিন্তু তিনি করতেন। সেটা আমাদের ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরা, এই উপমহাদেশের ইতিহাস ঐতিহ্য তুলে ধরা, এমনকি ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানের বিষয়গুলোকে তুলে ধরা কাজে তিনি সবসময় নিজেকে ব্যস্ত রাখতেন। এবং মৃত্যুর আগেও আমি ওনাকে দেখেছি, উনি ভেবেছেন যে আরও কিছু কাজ করে যাবেন এবং যে কথাটা আমাকে বলছিলেন তিনি অনেকগুলি বরেণ্য ব্যক্তিদের ভাস্কর্য তৈরি করেছেন। তিনি বলছিলেন যে একটা এক্সিবিশন জাতীয় জাদুঘর বলছে করবে, যদি করে যেতে পারে তাহলে খুবই ভালো হবে। আমি মনে করি যে আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন বা যারা উপস্থিত হতে পারেননি, আমরা সবাই তাকে যেমন স্মরণ করব এবং তার পরিবারের লোকদের প্রতিও আমরা সহানুভূতি জানাচ্ছি এবং তার যে অসমাপ্ত কাজ, বিশেষ করে যে কাজগুলি তিনি করে গিয়েছেন সেগুলি আরও ব্যাপক প্রচার এবং সব কিছুকে নিয়ে যে একটা প্রদর্শনীর আয়োজন করা, সেটা অবশ্যই করবে বলে আমি আশা করি বা আমরাও সহযোগিতা করব। তো আমি আবারও তাকে স্মরণ করছি এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। কিন্তু আমি শঙ্করদার সাথে এতটাই যুক্ত ছিলাম জাতীয় জাদুঘরের সুবাদে, আমার নিজের গবেষণার সুবাদে, কাজে আর দাদা এইভাবে চলে যাবেন সেটা অকল্পনীয়। আমার সাথে 3 দিন আগেও কথা হয়েছিল, আমার মেয়ের সাথে কথা হয়েছে, আমাদের সবাই, আমি তো তার ছোট বোন, আসলে সত্যি আত্মার বোন। তো এটা মানে আমার জন্য এখানে কথা বলাটাও খুব কষ্টকর হচ্ছে, এই অনুষ্ঠান সঞ্চালনা করাটাও একটু কষ্টকর আমার জন্য। কিন্তু আপনারা সবাই এসছেন, খুব ভালো লাগছে দাদাকে স্মরণ করে। বিশেষ করে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের তরুণ অনেক সংস্কৃতি কর্মী এবং তরুণ শিল্পী, সেখানে চিত্রশিল্পী আছেন যারা আমাদের ছবি আঁকে, ইনস্টলেশন করে, ভাস্কর্য তৈরি করে, এরকম একটা গ্রুপ আছে। দাদাকে তারা সবসময় দাদার বাড়িতে আসতেন, তার সাথে তরুণদের একটা বড় যোগাযোগ ছিল। এবং যেটা শঙ্কর সাঁওতাল ভাই বলে গেছেন যে আমাদের তরুণ প্রজন্মের সাথে আমাদের পরম্পরার শিল্পীদের, আমাদের ঐতিহ্যকে, আমাদের ইতিহাসকে এবং আমাদের যে শিল্প চেতনা, হাজার হাজার বছরের যে শিল্প চেতনা, সেটি জানিয়ে রাখা, তাকে জাগিয়ে রাখা বা তাকে টিকিয়ে রাখার যে প্রচেষ্টা, সেটা আমরা যারা এখন একটু এই পর্যায়ে এসেছি তাদেরই প্রয়োজন। যেমন দাদা সারাটা জীবন কষ্ট
কষ্ট করে গেছেন, সাধনা করে গেছেন, যে কিভাবে এই যে পরম্পরার শিল্প সেই চেতনাকে, বা শুধু চেতনা নয়, সেই শিক্ষাকে এটি কিভাবে শিখতে হয়, এটাকে ধরে রাখতে হয় কিভাবে, কৌশলগুলোকে, সেই কৌশলগুলোকে আয়ত্ত করা খুব জরুরি বিষয়। শুধু কথা বললে হবে না, আমাদের কাজ করতে হবে। তো আমি এখন আহ্বান জানাচ্ছি আমাদের শ্যামল প্রাণদাস আচার্য, তিনি জাতীয় হিন্দু পরিষদে আছেন, পূজা পরিষদে আছেন, তিনি সম্পর্কের খুব কাছের মানুষ, তিনি কিছু কথা বলবেন। আমি সবসময় প্রায় 30-35 বছরের সম্পর্ক, তা সবাইকে তার পরিবার এবং আমার পক্ষ থেকে এখানে আসার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসলে ইংরেজি একটা কথা আছে, ডেথ ইজ দ্য ফাইনাল ডিস্টিং, মৃত্যুই হচ্ছে সর্বশেষ নিয়তি। ডেভিড ফ্রস্ট, বিখ্যাত দার্শনিক, ঈশ্বরকে নিয়ে একটা কথা বলেছিলেন, ঈশ্বর তোমাকে নিয়ে আমার ছোট ছোট উপহাসগুলো ক্ষমা করে দিব যদি আমাকে নিয়ে তোমার বড় উপহাসগুলো ক্ষমা করে দেন। তাই উনি মৃত্যুকেই সবচেয়ে বড় উপহাস হিসেবে গ্রহণ করছেন। রামকৃষ্ণ পরমহংসদেব একটা কথা বলেছিলেন যে তুমি এমন কিছু রেখে দাও, একটা দাগ রেখে দাও। শঙ্করদা এই পৃথিবীতে একটা দাগ রেখে গেছেন, সেটা হচ্ছে আমাদের যে সনাতন সম্প্রদায়, সেই সনাতন সম্প্রদায়ের যে আমরা পূজা করি, সেই পূজার আসলে তিনি একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন। তার একটা অনন্য সৃষ্টি হচ্ছে আমাদের ঢাকেশ্বরী মায়ের প্রতিমা, যিনি আমাদের আরেকজন দানবী দিলীপ দাশগুপ্ত অর্থায়নে করেছিলেন। তিনি সিংহাসনটাও তিনি শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন, এবং তিনি আমাদের এই সংখ্যালঘু সম্প্রদায় একজন অত্যন্ত নিবেদিত প্রাণ ছিলেন। আমাদের বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কোতোয়ালি থানার সভাপতি ছিলেন। তিনি মহানগর সার্বজনীন পূজা কমিটির উপদেষ্টা মন্ডলীর সমস্ত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তিনি অত্যন্ত একটি নিবেদিত প্রাণ। আর আমরা দুটি সংগঠনের সাথে অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। আমি বিশেষ কয়েকজন মনীষীর অনুসরী, তার মধ্যে একজন হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং স্বামী বিবেকানন্দ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনুষ্ঠান সারা বাংলাদেশে আমরাই প্রদান করেছি, এবং আমি যখন বললাম তারা এটা করবো না, আচ্ছা করো। তারপর বিবেকানন্দ ভূগোল বিবেকানন্দ স্মৃতিস্তম্ভটা উনি ধরে রেখেছেন। সুতরাং আমরা এই সংগঠন ধরে রাখবো। আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে এখানে আসার জন্য আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এখানে আমি যেগুলো নাম বলছি, আমাদের উপস্থিত আছেন আমাদের ডক্টর সুব্রত চৌধুরী, প্রফেসর ডক্টর সুকুমার বড়ুয়া, অধ্যাপক রেবায় ফেরদৌস, আমাদের প্রফেসর ডক্টর সীতেশচন্দ্র মাসার, আমাদের অত্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষক, আমাদের শাহজাহানের সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক বীরচন্দ্র ভৌমিক, আমাদের অঞ্জলি পত্রিকা সম্পাদক বিধান দাসগুপ্ত এখানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা পরিষদের সভাপতি শ্রী বাসুদেব দাস, সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, আমাদের মহানগরের নেতৃবৃন্দ, সবাইকে যারা উপস্থিত হয়েছেন এবং যারা এখন উপস্থিত আছেন, এবং আমাদের হামিদুর রহমান হামিদ, আমাদের গ্রাম্য সমাজের কবিতা সহ অনেক নাম আমরা সবাইকে শুভেচ্ছা করব। ধন্যবাদ। তো আমাদের পরিচয় বহু বছর, এই 80 দশকের প্রথম দিক থেকে ওনার প্রতিভা খুব কাছে থেকে আমরা দেখার চেষ্টা করেছি, এবং ওনাকে নানানভাবে আমরা সহযোগিতা করা এবং ওনার প্রদর্শনীগুলো যা হয় বিভিন্ন জায়গায় সেগুলোর ব্যাপারে আমরা তাকে উৎসাহিত করেছি এবং উনি করেছেন সারা জীবন। আমরা বলি না আজীবন দুর্গতি আধুনিক এবং নতুন প্রজন্মের কাছে তিনি একজন আইকন হিসাবে থাকবেন। আশা করি আগামী দিনে যারা এই শৈল্পিক কাজে সম্পৃক্ত হবেন, সাংস্কৃতিক জগতের সাথে সম্পৃক্ত হবেন, তাকে আমরা প্রতিনিয়ত স্মরণ করব। আজকে তার পরিবারের পাশে আমরা তাদের সকলে থাকতে পারি, তার ছেলে মেয়ে, তার আমাদের বৌদি সহ আশেপাশে যারা আছেন তাদের সাথে আমাদের সম্পৃক্ত থাকবে। আমি আশা করব যে শঙ্কর বাবুর প্রয়াণে আমরা যেমন শোভান্বিত হয়েছে, কিন্তু আমাদের মধ্যে যে একটা বন্ডেজ তিনি তৈরি করে দিয়ে গেছেন, সেটা যেন আমরা আগামী দিনে আরো অগ্রসর করে দিতে পারি। তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ দাদা, আপনি আমাদের মাঝে উপস্থিত হয়েছিলেন ব্যস্ততার মধ্যেও, অসংখ্য ধন্যবাদ। আমি এখন অনুরোধ করছি আমাদের
প্রকৃতপক্ষে একটি মানুষ ছিল। আমরা মনে করি পৃথিবীতে, এই সমাজে, এই মানব বিশ্বে সব মানুষ কিন্তু মানুষ হয় না। যদিও আমরা মানুষের পরিচয় বহন করি, সব মানুষকে কিন্তু সব অমৃতস্ব পুত্রম, অমৃতের পুত্রের মতো আমরা সেই অভিধায় আমরা যুক্ত করতে পারি না। আজকে যিনি ভাস্কর, অসম্ভব তিনি প্রতিভাধর আমাদের কাছে, শঙ্কর ধর। আমার আজকে খুবই ভারাক্রান্ত, এই জন্যে আমি খুবই ভারাক্রান্ত। আমাকে শিব আমাকে বলেছে আমি না করি, কারণ যে মানুষটি আমাদের কাছে প্রয়াত হয়েছে, বিয়োগ হয়েছে, চলে গেছে, এই মানুষ আর আমাদের দেশে, এই দেশে আর কত জন্মগ্রহণ করবে কিনা সন্দেহ আছে। আমরা এমন কিছু মানুষকে হারাই যে মানুষ হয়তো আর কখনো এইরকম প্রতিচ্ছবি, এইরকম মানবিক বোধের মানুষ আর কখনো খুঁজে পাওয়া যাবে না। যিনি চলে গেছেন তার বৃহৎ জগৎ চারপাশে, তার শিল্পকর্মে, তার চেতনার, তার নান্দনিক সকল কর্মকাণ্ডের মধ্যে তিনি কিন্তু অমর হয়ে থাকবেন। আমার একটি দুঃখ, আজকে তার পরিবার পরিজন, দূরগ্রাহী, ছাত্র, শিক্ষক, কবি, বুদ্ধিজীবী, সাহিত্যিক আমরা যারা আছি, তিনি আমার প্রতি জানি না, আমি একজন বৌদ্ধ ধর্মের একজন শিক্ষক। দীর্ঘদিন ধরে ওনার সঙ্গে আমার পরিচয়, কাজে নানা কর্মকাণ্ডের সঙ্গে আমরা সম্পর্কিত ছিলাম। এইরকম মানুষ যে সান্নিধ্য পেয়ে আমি ধন্য হয়েছিলাম, কৃতার্থ হয়েছিলাম। আজকে অনেক মানুষ এখানে ওনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন, ওনার জীবনকে বর্ণাঢ্য জীবনে স্মৃতিচারণ করেছেন, এবং উনি নিজেও আমার দিক থেকে জানুন। বলি, আমরা আজকে এসেছি শঙ্করদার স্মরণ সভায় ওনার সম্বন্ধে কিছু বলতে। ওনার সম্বন্ধে আসলে বলে তো শেষ করা যাবে না। উনি আমার তথা আমাদের অত্র এলাকার অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন মান্যবর একজন লোক ছিলেন। ওনার গুণের কোনো শেষ বলা যাবে না। আমার অনেক 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 একজন প্রিয় মানুষ ছিলেন। শঙ্করদা যখন মারা গেলেন, তখন আমি শঙ্করদার লাশের সামনে যে দাঁড়িয়ে বললাম, আমাকে কে দেখবে? আমাদের জন্য অনেক কিছু করে। আমি গভীর শ্রদ্ধার সাথে শঙ্করদার পরকালের শান্তি কামনা করে আজকের মতো এখানে বিদায় দিচ্ছি। ধন্যবাদ সকলকে। অনেক ধন্যবাদ আপনাকে। আমি এবার আহ্বান জানাচ্ছি আমাদের বিশিষ্ট আলোকচিত্রী, আলোকচিত্র প্রশিক্ষক এবং সংগঠক আবির আবদুল্লাহকে। আমাদের শঙ্করদার সাথে খুবই ঘনিষ্ঠ ছিলেন আবির আবদুল্লাহকে, আপনারা সবাই জানেন। তাকে অনুরোধ করছি কিছু বলার জন্য। আমি খুব লম্বা করব না আমার বক্তৃতা বা স্মৃতিচারণ। মানুষ কেন মানুষকে স্মরণ করে, কিন্তু আমরা বারবার করে সেই আলোর পত্রিকাকে স্মরণ করতে চাই, এবং বিশেষ করে আমাদের সংস্কৃতি, আমাদের যে লোকশিল্প এবং হাজার বছরের যে ইতিহাস, সেই ইতিহাসগুলিকে ধরে আঁকড়ে বেঁচে থাকার জন্য, নতুন পথ দেখার জন্য। আমার কাছে মনে হচ্ছে শঙ্করদা শুধু ভাষায় ছিলেন না, উনি নানাভাবে উনি শিল্প চর্চা করে গেছেন, এবং বিশেষ করে আমাদের এখন যেই তরুণ প্রজন্মের সাথে যে সিনিয়র প্রজন্মের যে একটা গ্যাপ তৈরি হয়েছে, সেই গ্যাপটা কিন্তু আমার কখনোই মনে হয়নি যে শঙ্করদা করতে দিয়েছিলেন। কারণ আমার মনে আছে যতবার শঙ্করদের সাথে দেখা হয়েছে, উনি এক
হাসি মুখে আলাপ করেছেন। আজকে যখন এই রুমে ঢুকছিলাম এবং ঢোকার পরে যখন ছবিটা দেখলাম, আমার একদম মনে আছে যে প্রথম যেদিন দেখা হয়েছিল এবং ঠিক এই হাসিটাই সম্ভব। তো আমরা যেটা চেষ্টা করবো, আমি জানি প্রিয়জন হারানোর বেদনা, কিন্তু প্রিয়জন হারানোর বেদনার পাশাপাশি পরিবারের জন্য এবং যারা এই শিল্প চর্চা সংস্কৃতি নিয়ে থাকতে চান তাদের কাছে অনুরোধ থাকবে যে এই মানুষটাকে বাঁচিয়ে রাখা। কারণ আমরা আজকে আমাদের ভোজন সবাই কিন্তু আপনার যেটুকু সাহচর্য পেয়েছিলাম কেন পিক করেছিলেন? পিক করার শব্দটা এই জন্য বলছি যে দাদার সঙ্গে প্রতিনিয়ত কথা বলবার একটা সুযোগ আমার হয়েছিল, সেই সুযোগটা তিনি আমাকে দিয়েছিল। তো দাদার সম্পর্কে আসলে কিছু বলবার সাহস আমার নেই, এত বড় মানুষ সম্পর্কে কিছু বলবার স্পর্ধা ছিল এবং সেটি আছে এখন আমি মনে করি। আমার মধ্যে একটা অপরাধ বোধ কাজ করে আসলে, যে 2024 সালের পর আমার সম্প্রদায়ের সাথে আসলে ওভাবে আর যোগাযোগ হয়নি। তার আগে আমি তখন যখন একটা জায়গাতে কাজ করেছি, সম্পর্কটা বলা আসলে আমার একজন গুরুর মতন, একজন শিক্ষকের মতনই ছিলেন, এবং তার কাছ থেকে যে কত কিছু শিখেছি এবং জেনেছি তা আসলে একবারে বলে শেষ হবে। তো অপরাধ বোধের কারণটা এই জন্যই যে তার সাথে মাঝে মধ্যেই দেখা যাচ্ছে যে আমি বেশিরভাগ সময় আসলে ফোন করতাম কাজ নিয়ে কথা বলতে, যে সম্পর্কটা এই জিনিসটা সম্পর্কে জানা লাগবে, এটার রেফারেন্স করতে গিয়ে পেতে পারি। এবং খুব সম্ভবত 2018 কিংবা 19 সালে তখন যখন আমি একটা প্রজেক্ট নিয়ে কাজ করছিলাম রাজশাহীতে, সে সময়টাতে তার সাথে আমার সম্পর্কটা আরও দৃঢ় হয়। এবং পরে কোভিড গেল, কোভিডের পর তারপরে একদিন ওনার সাথে আমার দেখা হলো। তো তখন আমাকে জিজ্ঞেস করলেন যে রাজশাহীতে যে কাজটা করছো কেমন হচ্ছে। তো বললাম সব কিছু, তাকে বললাম যে আমি আপনাকে আরও জ্বালাবো, এই কিছু লেখালেখির ব্যাপার আছে সেগুলি নিয়ে কাজ করছি। তারপরে আরও বললাম যে মানে কোন দিকে আসলে চিন্তা করছি। তখন থেকে আমাকে একটা কথা বলেছিলেন যে সৌরদীপ,
উনি আবার আমাকে আপনি আপনি করেই বলতেন, আমি কখনো ওনাকে তুমি দেন আমাদের হয় না, আমি বারবার বলতাম যে আমাকে তুমি বলেন, কিন্তু আপনি আপনিই করতেন। তো হঠাৎ করে বলে বসেন যে সরুদি, তখন আমি ব্রিজ ক্লাসের কাজ করি, তো বলেন যে আপনার তো আত্মীয় সম্পর্কে গাড়ি দিয়েছে। আমরা 1998 সালে একটা কারুশিল্পী একটা কাজ করতে চাই, 2 বছর ব্যাপী একটা মাঠ পর্যায়ে। সেখানে আমি সম্পর্ক একটা আবিষ্কার করি, এবং আবিষ্কার করতে গিয়ে তার সঙ্গে যে আমার একটা আন্তরিক সম্পর্ক হয় সেটা কখনোই ভুলাম না। আমি যখন সদস্যের কাছে শুনে আমি সত্যি অত্যন্ত মনে হয়, তো আমি একদম বসে পড়লাম। আমি কল্পনা করতে পারিনি এরকম একটা খবর আমাকে শুনতে হবে। আজকে এই স্মরণ সভায় এসে আমার কাছে এতই খারাপ লাগছে যে আমি সম্প্রদায় আমি কখনো পাবো না। প্রতি পূজা পার্বণ অনুষ্ঠানে ওনার আচরিততা আমি বলতে পারবো না। এটা ভাবতে আমার খাবার লাগে। পূজাতে উনি আমাকে শাড়ি দিতেন, সদস্যকে গিয়ে আমার বসে খাওয়ার পাঠাতেন। এই যে একটা শিল্পী ছিলেন, তার মনটা যে কত কোনো সময় যদি কোনো স্মরণিকা তৈরি হয়, স্মরণিকায় তার উদ্দেশ্যে যদি স্মরণিকা তৈরি হয়, সেই স্মরণিকায় আমি আমার কথা লিখে জানাবো। এই তো মাত্র 2-3 মাস আগে আমরা ধামরাইতে
একটা নবীন প্রবীণ একটা ওয়ার্কশপ করেছিল ধামরাই তার বন্ধুদের ওখানে। শঙ্কর যাচ্ছিলেন, সারাটা দিন তার সাথে কথা বলেছি, সারাটা দিন একসাথে ছিলাম। শুধু সেদিনই নয়, এরকম বন্ধুত্ব আমার তার বাড়িতে যখনই যেতাম তখনই খাবার নিমন্ত্রণ থাকতো। যখনই যেখানেই দেখা হতো শঙ্করদা বলতেন যে চলো চলে আসুন আমার বাসায়। তো এত বন্ধু প্রিয় ছিল শঙ্করদা। শঙ্করদা নিজেও নিজের জীবনে শিল্পী এবং তার কথা এবং তার ভালোবাসার মধ্যে দিয়ে তার সম্পর্কে, মানুষের সাথে সম্পর্কে, সামাজিক সম্পর্কে তার শিল্পত একটা ভাবনা ছিল। কার সঙ্গে কী ব্যবহার করবেন তাকে কোনোদিনই আমি দেখিনি তার মনোক্ষুণ্ণতা কাউকে প্রকাশ করতে, কিন্তু অনেক কষ্ট ছিল। এগুলো আমাকে বলতেন ছোটোখাটো দু একটি ঘটনা নিয়ে। অনেক আশা ছিল সিলেটে একটা বড় জায়গা নিয়ে, বিশাল এক জায়গা নিয়ে প্রায় 10 বছর 7-8 বছর ধরে আমাদের সাথে কথা বলেছিল। আমাকে বলেছিল এটা একটা আর্টিস্ট ভিলেজ তৈরি করবে। এই সম্পর্কের এত বড় বড় ভাবনাগুলো সে একা করে ফেলত, কিন্তু কোথায় জানি আর শেষ করতে পারত না। কোথায় জানি মানুষের দরকার ছিল, সেই মানুষগুলো তার পাশে যারা ছিল তাদের উপরে ভরসা করত। অনেক ক্ষেত্রে তারাও ব্যর্থ হয়েছে, শঙ্করদাও ব্যর্থ হয়েছে, আমাদের জাতি ব্যর্থ হয়েছে। তার কাছ থেকে আমরা আসলে তার ভালো কিছু, তার বিশাল কিছু ধরে রাখতে পারি না। সেটা অনেকেই হয়তো জানেন, অনেকে হয়তো বিষয়গুলোকে এর মধ্যে দিয়ে তার জীবনকে খুঁজতে পারতেন যদি সেটা করে যেতে পারতেন। মানুষ তো থাকে না, মানুষ সবাই চলে যায়। মানুষের মৃত্যু সবসময় আমার প্রতি মুহূর্তে, আমাদের প্রতিনিয়ত আমাদের মধ্যে মৃত্যু ঘটছে। আমরা কেউই পারবো না, কিন্তু কাজটা থাকে, কর্মটা থেকে যায়। পরিবারের নাতি নাতি কন্যা মমতা এবং পুত্র এবং শ্রীমতী নিখুঁত হয় আপনাদের সকলকে সালাম জানাই। আপনারা একইভাবে পরিচিত ছিলেন শঙ্করদার সাথে। শঙ্করদা আমাকে জামাইবাবু বলতেন। আমি আমার দাদাবাবু কখনো কখনো জামাইবাবু। আমার স্ত্রী যেটা বলে দেয় যে প্রতিটি পূজা পার্বণে শঙ্করদা টেলিভিশন সকালেই ব্যস্ত। আপনি বলতেন জামাইবাবু আসবেন না আজকে, কারণ আমি যে ভুলে গেছি এই ধরনের একটি অপরাধ বোধ আমার ভিতরে জানানোর চেষ্টা করতাম। তখন আমি না একদিকে বসে কখনো আসতে পারিনি, কিন্তু খাবারটা তিনি পৌঁছে গেছে আমার এখানে। আসলে আজকে দুপুরেই মসজিদে জুমানা মাঠে মানুষরা বলছিলেন যে অনেক কিছু মৃত্যু হয়, কিন্তু কথার মৃত্যু হয় না, ভাষার মৃত্যু হয় না, এটি কিন্তু থেকে যায় আকাশে। এবং শঙ্করদার এই চমৎকার কথাগুলো, এই আপ্যায়নগুলো, এই আতিথ্যতা, এটি আমরা সেই ছোটোবেলায় দেখেছি। আমরা যখন সনাতন ধর্মের প্রতিনিধিদের সাথে বড় হয়েছে, এটি আজকে আর নেই। আমি এখনও বলতে পারি যে ওখানেই হয়তো কিছুটা আছে। আর শঙ্করদার ভেতরে আমি আবার বড় হয়ে নতুন করে দেখেছি। শঙ্করদা একটি সাংঘাতিক গুণীশিল্পী ছিলেন, একাধিক মাধ্যমে কাজ করেছেন। উনি নারী শিল্পী, উনি মৃৎশিল্পী, উনি ধাতব শিল্পী, এবং কি নিখুঁত কাজ আমি জাদুঘরে তার সেই শিল্পকর্মের এক্সিবিশন দেখেছি, প্রদর্শনী দেখেছি। আমার স্মৃতি 3টে বের করেছেন, ছোটো ছোটো লিফলেট বের করেছেন। আমি ওগুলো পড়েছি এবং আমি আজকেই ভাবছিলাম যে বোধ হয় শঙ্করধরকে সম্ভবত
আর লোকগান। একটা লোকগান থাকে আর একটা লোকমঞ্চ থাকে, এটা চারুকলার বকুলতলায় করি প্রতি বছর আপনার জানুয়ারি মাসের প্রথম শুক্রবার। তো প্রথম থেকেই দাদা আমার সেই অনুষ্ঠানের অংশ হয়ে গেল। তার এই যে মানে পায়ে চলতে পারেন না এই অবস্থায় বৌদি তাকে নিয়ে চারুকলা যান, দাদা পুরো অনুষ্ঠানটা বসে থাকেন, দেখেন এবং আমাকে নির্দেশনা দেন। আসার সময় আমার হাতে কিছু একটা অর্থ বুঝে দিয়ে বলেন, দাদা আমি তো আপনার সাথে কায়িক শ্রম করতে পারলাম না, আমি এই অল্প কিছু আপনাকে দিলাম আপনার খরচের জন্য। আমার মনে হয়েছে যে এই যে আপনার সাপোর্ট, এই সাপোর্টটা, এই যে কথাটা লাস্টে বললেন, আমার এরপরে আবার নতুন করে আমি বুকে আশাবাদী, এর পরের বছর আবার আমি নতুন করে অনুষ্ঠান করবো। এই পুরো একটা বছর আমাকে চার্জিংয়ে রাখেন দাদা, এবং প্রত্যেক দিন না হলেও প্রত্যেক 2-3 দিন অন্তর অথবা সপ্তাহে অন্তর সকালবেলা উঠেই আমাকে মেসেজ করেন। আর ওনার যে ভাবনার জায়গা থেকে একটু ছবি সহ একটা লেখা পাঠান আমাকে, পাঠিয়ে বলেন, দাদা এগুলো আপনি প্রিজার্ভ করেন, যদি কখনো সম্ভব হয় আমরা এটা দিয়ে একটা বই করবো। আমার ওই সবগুলো প্রিজার্ভ আমার কাছে আছে। আমি শত বিষয়কে তো আর বলবো না, আপনারা যারা আছেন এখানে আপনাদেরকে বলবো যে আপনারা যদি কেউ মনে করেন যে ওই কাজটা আমরা এগিয়ে দিতে পারি, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এখানে অনেকেই খুব সুন্দর করে কথা বললেন, দাদার স্বপ্নগুলো বাস্তবায়িত হয়েছে, কিছুই হয় নাই। আমি এক এক করে আপনাদেরকে বলতে পারি। 1 নাম্বার হচ্ছে দাদা যে একটা ভাস্কর্যের ইউনিভার্সিটি করতে চেয়েছিলেন, জায়গাও কিনেছিলেন, সেটা রাষ্ট্রের চাপে অথবা যে কোনো কারণেই হোক, আমি জানি আপনারাও জানেন, সেটা উনি করতে পারেননি, জায়গাটা উনি ছেড়ে দিয়েছেন। এটা তো ওনার ফেইলিওর, মানে উনি এখানে সফল হতে পারেননি। আরেকটা কথা, দাদার কাছে আমি মন খারাপ হলে আসতাম। আমি প্রথম আলোতে ঢাকার পাতায় যখন কাজ করতাম, সপ্তাহে একদিন আমি ফিল্ড ওয়ার্কে আসতাম, ছবি তুলে একটা নিউজ করতাম ঢাকা নিয়ে, ঢাকার পেশা নিয়ে। তো সেই হিসাবে দাদা আমার সোর্স পার্সন ছিলেন। তো আসার পর দাদা দেখতো নতুন একটা ভাস্কর্য বানিয়েছেন, একটা লোহার বডি, সেটা আমাকে দেখিয়ে ব্যাখ্যা করতেন এটা এই জিনিস। এভাবে উনি 52 থেকে 71 বা 75 বা 15ই আগস্ট এরকম উনি চিন্তা করলেন যে একটা ধারাবাহিক ভাস্কর্য প্রদর্শনী করবেন। আমি মাঝে মাঝে ওনার সাথে ওই লোহা কাটাকাটি যে এখানে যে আছে আপনার ধোলাইখালে, সেখানেও গিয়েছি, ওখানে বলে অর্ডার করে উনি বানাচ্ছেন। এই জিনিসগুলি বানালেন। দাদা আমাকে বললেন যে আমার স্বপ্ন এটা একটা প্রদর্শনী করবে। কারো সাথে ওনার কথা হয়েছে, হয়তো ওনারা সেই কাজটা করতে পারেনি। আমি দাদাকে বলেছিলাম যে আপনি দেখেন ওইখান থেকে যদি শেষ পর্যন্ত করতে না পারেন, তাহলে আমি যদি যুগপথ একই আত্মা। তার মেয়েটি যখন হয়, আজকে যে গানটা
তার নাম রেখেছিলেন শতভিষা। আর সেই সাথে তিনি একটি সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে একটি আধার শতভিষা ক্লাবস নামে একটি সংস্থা করেছিলেন। শঙ্করদার সঙ্গে আমার পরিচয় 1978 সালে। আমরা পাশাপাশি বাড়িতেই থাকতাম। আমার যতদূর মনে পড়ে তার মা আমার মায়ের সঙ্গে একটি বন্ধুত্ব ছিল। সেই থেকে আমি দাদার সান্নিধ্য পেয়েছি। দাদার কাছে যখনই গিয়েছি হাসি মুখখানা দেখেছি। আমি দুটো লোককে হাসি মুখ দেখেছি, কখনো রাগ করতে দেখিনি। একটি শাস্ত্রজ্ঞ পণ্ডিত শিবশঙ্কর চক্রবর্তী আর একটি শঙ্কর ধর। আজকে এখানে স্মৃতিচারণ করতে নয়, আমার নিজের ভেতর থেকে একটি বাসনা জন্মেছে যে তার সঙ্গে এতটা সময় পরিচয়, পাশাপাশি থাকা, সেটি যদি আমি আজকে আপনাদের সামনে দু চার কথা না বলতে পারি, তাহলে মনে হয় আমি দম বন্ধ হয়ে এই পৃথিবী থেকে চলে যাব, যেমনটি শঙ্কর ধর আমাদের মাছ থেকে চলে গিয়েছে। তাকে শ্রদ্ধা জানানোর ভাষা কিন্তু আমার নেই। তাকে তিনি ছিলেন বরণীয় এবং স্মরণীয়। আমি শুধু একটি কবিতার মাধ্যমে অল্প কয়েকটি কথা আপনাদের সামনে উপস্থাপন করছি। শতভিষার ভাস্কর শঙ্কর ধর স্মরণ। দাদা, মন নয়ন আজ জলে ভরা, আপনার প্রয়াণে হয়েছে দিশেহারা। মনের মণিকোঠায় কষ্ট মণি প্রাণে, জীবন একটা যুদ্ধক্ষেত্র তা আমি জানি। জীবনের বহু যুদ্ধে জয়ী আপনি, সৃষ্টিতে নক্ষত্র জয়ী, পার্থিব জগতে ধরাশায়ী। তবু সংবাদ হয়েছে আপনি, অপূর্ণতায় রয়ে যায় এই ধরণীতে, যা দেওয়া দিয়েছ তুমি এ বিশ্বরয়। তবু কোথায় যেন সত্যাগ্রহ ছেয়ে আছে প্রতি পদে, যাবার সময় দুহাতি খালি। তোমার চরণে দুখানি দাও হে আমার মাথায় তুলি। শনিবারে পানি যেন তোমায় শতবর্ষ পরে এ ধরার উপর, ততদিন রবে না আর কোলাহল। শতভিষা ভাস্কর শঙ্কর ধর। ধন্যবাদ সবাইকে আমাকে কথা বলতে দেওয়ার জন্য। তার মেয়েকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর দাদার এই স্মৃতিটুকু আমি আঁকড়ে ধরে বাকি জীবনটা পার করতে চাই। সবাইকে তার অস্তিত্ব আপনাদের কাছে দাঁড়িয়ে আছি। আমি চাই আপনারা আমার পরিবারের জন্য এবং আমার জন্য মনে করেন আশীর্বাদ রাখেন যেন ভাস্কর শঙ্কর ধরের লিগেসি আমি ধরে রাখতে পারি। অনেক ধন্যবাদ। তার স্মৃতিকে আরেকটু এনহান্স করতে আমরা আরেকটি গান পরিবেশনা করছি টিকটিক দত্তর মাধ্যমে। আশা করি আপনাদের সবার ভালো লাগে। Bye.
সত্য পথে মন করো আরোহণ দিনের আলো জালে চরণ সঙ্গীতে সম্বর রাখো পরধন গোপনে অতি যতনে পথে যদি দেখো ভয়ের আগাম প্রাণে পড়িয়ে দিও দোহাই রাজার সে পথে রাজার প্রবল সমরে যাওয়ার শাসনে
আমার সাথে আসলে দাদুর পরিচয় বেশি দিনের নয়, অল্প কিছু দিনেরই, কিন্তু এই অল্প দিনের মধ্যে উনি আমার অভিভাবক স্থানে হয়ে উঠেছিলেন। ওনার সাথে কথা বললে মনে হতো না যে আমি কোনো 70 বছর বয়সী বৃদ্ধের সাথে কথা বলছি, মনে হতো আমার ইয়ার দোষ, আমার বন্ধু। আমার যে কোনো চিন্তা, যে কোনো সমস্যা দাদুর কাছে গেলে দাদু বলতো আইসোস বস, একসাথে খাওয়া দাওয়া করি। দাদুর উপরে বিরিয়ানি খেতে খুব ভালোবাসতেন। আমাকে মাঝে মাঝে বলতেন যে দাদু ভাই চা ডিম পোলাও নিয়ে আনি, 2টা নিয়ে আসবি, আমি আর তুই খাবো, আর আমারটা তুই তো দিদারে ভাগ দিব। এইভাবেই কাটতো আমাদের দিন। আমি রাত 10টা 11টা যে সময় গেছি দাদুর সাথে দেখা করতে, আমি কখনো না খেয়ে আসিনি। আর আমি মনে করি আমার মতো এমন অনেকেই ছিলেন যারা দাদুর সাথে গল্প করতে গিয়েছেন, কিন্তু কিছু না মুখে দিয়ে তার বাসা থেকে বের হতে পারেননি। দাদু এমন মানুষ ছিল। আর শেষের দিকে উনি বেশি বের হইতে পারতেন না। ওনার মনটা খুব ছটফট করতো যে আমি বাইরে যাব, আমি ঘুরবো। দাদু বলতো যে আমি আমার শ্রীমঙ্গলে জমিটার একটা ব্যবস্থা করি দাদু, অনেক সমস্যা আছে ওটার জন্য, ওইটা বিক্রি করতে পারলে তোদেরকে ঘুরবো, তোকে তোমরাকে চৈতিকে সবাইকে নিয়ে একটা ট্যুর দিব। খুব মনে পড়ে, খুব মিস করি দাদুকে। তবে সময়ের পরিবর্তন, সময়ের নিয়ম, মানুষ হয়তো চিরদিন থাকে না, কিন্তু আমি মনে করি না আমার দাদু চলে গেছে। আমি মনে করি আমার দাদু বেঁচে আছেন তার শিল্পকর্মের মধ্য দিয়ে। এই যে এতগুলো মানুষ এসেছে শুধু প্রাণের টানে, মনের টানে, যে শঙ্কর শুধুমাত্র একজন মানুষ ছিলেন না, তারা ছিলেন আমাদের মনের অন্তরের কাছের একজন মানুষ। আমার জানা মতে তাকে ভালোবাসে এমন মানুষের সংখ্যা হয়তো বলে শেষ করা যাবে না। এখানে হয়তো মুসলিমে কয়েকজন এসেছেন, আরো আসবেন। মাঝে মাঝে দাদুর বাসায় যায়, আমি কখনো দেখি না যে দাদু একা বসে আছে, দেখি সবসময় কেউ না কেউ দাদুর সাথে থাকবেই। রাস্তা দিয়ে লোক যায়, দাদু তাদের দিকে এনে গল্প করেন। হোলির দিনে দাদু ভিতরে বসে থাকে, দাদুকে রং মাখানোর লোকের অভাব হয় না। রাস্তা দিয়ে যেই যায় অধিকাংশই দাদুর পরিচিত। দাদু ডেকে ডেকে তাদের থেকে রং মেখে নিতেন। কখনো আমি তাকে মুখ গোমরা করতে দেখিনি। দাদুর একটা ছিল, সে খুব খেতে ভালোবাসত এবং ইনস্ট্যান্ট হইতে হবে সেটা। বিরিয়ানি হইলে গরম লাগবে, পোলাও হইলে গরম লাগবে। উনি ওয়েস্টার্ন অনেক পছন্দ করতেন, পোলাও বিরিয়ানি এগুলা। তো সবার সাথে খাবার ভাগ করে নিতে এবং আনন্দ করতে, এই দুটো করতে তিনি কখনো কোনো সময় পিছপা হননি, দুর্বলতা করেননি কাউকে ভালোবাসতে। আশা করি তার এই চেতনা, তার এই ভালোবাসার ক্ষমতা সকলকে প্রভাবিত করুক। সবাই মনের মধ্যে শঙ্কর ধরকে ধারণ করুন এবং শঙ্কর ধরের মতো আমরা সবাই চেষ্টা করবো আমার দাদুর মতো সবাই যেন নিজেকে হাসি খুশি এবং এইভাবে লোকপ্রিয়তার মধ্য দিয়ে জীবনযাপন করুন, জীবন কাটিয়ে যান। শঙ্কর ধর এখন আছে, আমাদের সবার মধ্যে আছেন। আমরা সবাই তাকে ধারণ করব, লালন করব এবং তার শিল্পকর্ম, এই শিল্পকর্মকে আমরা বাঁচিয়ে রাখার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আসলে আজকে এখানে দাঁড়িয়ে আমি এত তাড়াতাড়ি যে খুব স্মরণে এসে গান করবো এটা কখনো ভাবি। হ্যাঁ, মানুষ তো মরণশীল, একদিন সবাইকে যেতে হবে, কিন্তু যেহেতু এত তাড়াতাড়ি চলে যাবে সেটা কখনো ভাবতে পারি না। যাই হোক, তারপর আমরা সকলে যেহেতু স্মৃতিকে হৃদয়ে ধারণ করে সামনের পথে এগিয়ে যেতে চাই, আমি আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে তার স্মরণে গান গাইছি রবীন্দ্রসঙ্গীত।
চাঁদের আলো এসে গেছে, যেখান দিয়ে এসে গেছে হাসি তার রেখে গেছে। মনে হলো আখি পড়ে আমার যেন ডেকে গেছে সে। আমি কোথায় যাব, কোথায় যাব ভাবছি তার একলা বসে সে চাঁদের চোখে বনিয়ে গেল কোথায় দূরিয়ে গেল ফুলের অঙ্গনের ওপর দিয়ে কি কথা সে বলে গেল। মনের পথে আগুন হয়ে সঙ্গে তার চলে গেল। হৃদয় আমার আকুল হলো, নয়ন আমার মুদে এলো রে। কোথায় গেল সে, আমার প্রাণের করে চলে গেল রে। বসন্তে বাতাস ছিল না, কেউ হয়তো ছিল না। আমি ডাকতে যাচ্ছি তারই সহধর্মিনীতে তার বিষয়ে কিছু জানানোর জন্য। আমার থেকে উনি যেদিন চলে গেলে সেদিন আমার মন থেকে অনেক কিছু চলে গেছে। আমি আসলে আপনাদের সবার পৃথিবীতে শান্তি কামনা করি, ওই জায়গাটায় খুব ভালো থাকুক, সেই আশীর্বাদ আপনাদের করব। আসলে আমি আর কিছুই বাসা খুঁজে পাচ্ছি না, আপনাদের আশীর্বাদে নমস্কার। দিদা ছিল বলেই দাদু ছিল, এখনো দাদু আছে, আমরা আছি। দিদাকে বলবো আমরা আছি, দাদুও আছে, চিন্তা করবেন না, আমরা সবাই আছি আপনার পাশে। দাদুর শিল্পকর্ম তার ঘর জুড়ে, তো দাদু কোথায় নেই, দাদু তো ওই ঘরেই আছে, তার ওয়ার্কশপ, তার ঘর সবই ওখানে আছে, তো দাদুও আছে ঘরে। এখন তার একটা আধুনিক গান পরিবেশন করার জন্য আমি মঞ্চে ডেকে নিব শ্রীমতী লীলা
শঙ্করধর ওনার সঙ্গে আমি দীর্ঘদিন একসাথে কাজ করেছি এবং সাথে ছিলাম। দুর্ভাগ্যের বিষয়ে হঠাৎ একদিন এই গুণী শিল্পীর যে পদচারণা নিভে গেল। আমাদের এই শিল্পীর কথা মনে করলে আমরা অবাক হয়ে যাই যে সে কিভাবে এই শিল্পকর্মগুলি নিজের হাতে করতেন। তার অনেক অবদান আছে। আমি আর সে একসঙ্গে অনেক জায়গাতে কাজ করেছি, সেই কাজের শিল্পকর্ম এখনো আছে। যেমন বাংলাদেশ র্যাব বাহিনী যখন তৈরি হয় তখন আমার এই দাদা উনি এই র্যাবের যে পোশাক পরিত যে বাহিনী এই তৈরি করে আমরা সেই সামরিক জাদুঘরে রেখেছি, এখনো আছে। আর বিভিন্ন জায়গাতে তার শিল্পকর্ম, যেমন আজকে যে যমুনা সেতু, এই যমুনা সেতুটা উনি যখন টেন্ডার হয় তখন উনি প্রথমে স্বর্ণ দিয়ে এই যমুনা সেতু তৈরি করে সরকারের সাথে তার চুক্তিপত্র হয়েছিল। এরকম অজস্র কাজ আমার সঙ্গে দাদার সঙ্গে হয়েছে, তার গুণের কথা বলে শেষ করতে পারবো না। আমরা একজন গুণী ব্যক্তিকে হারিয়েছি, আর হয়তো এরকম গুণী শিল্পী আর জন্ম হবে কি না হবে আমার জানা নাই। তো আমার এই গুণী শিল্পীর জন্য আপনারা সবাই প্রার্থনা করবেন যাতে সেই ভগবান সেই গৌরব দামে পৌঁছে দিতে পারে এবং আমরা তার জন্য, আমাদের জন্য সে যাতে আমাদের আশীর্বাদ করে আমরাও যেন অনেক কিছু করতে পারি, এই আশা ব্যক্ত করে সবাইকে নমস্কার জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। সবাইকে নমস্কার। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। जय হোক আমার গুরুদেবের, জয় হোক পরম করুণাময় ভগবান রাধা মাধবের স্মরণে। কি বলবো তার কথা, যার কথা বললেই নয়, তুমি রবে নীরবে মম হৃদয় অন্তরে। ভাস্কর শঙ্করধর তিনি একজন প্রাণের, একজন অন্তরের, আমার অন্তঃস্থলের একজন প্রিয়জন ছিলেন। প্রতিটা মুহূর্তে যখন আমি রাস্তা দিয়ে পথ দিয়ে আমি হেঁটে যেতাম, দেখলে পরে আমাকে ডাকতো, পুলক তুমি এখানে আসো, পুলক তুমি এখানে আসো। আমার হাতটি ধরে আমাকে মাথা বুলিয়ে তিনি কত যে আমাকে হৃদয়ঙ্গম করতেন তা আমি হৃদয় স্পর্শ, আমি আকুল বেদনাভাবে আমি বলতে পারবো না, যা কিনা আমার বলার মতো কোনো ভাষা আমার মুখে আসে না। তিনি আমাকে, আমার আজকে অবদান, আমি আজকে যুব ঐক্য পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছি, কোতোয়ালি থানা হিন্দু প্রতিষ্ঠান ঐক্য পরিষদের একজন কর্মকর্তা হয়েছি, শুধুই তার অবদান। তিনি সর্বত্র জায়গায় আমাকে, আমার নাম শুধু তিনি সবার কাছে প্রচার করতেন, পুলককে দেখে রাখবেন। যাই হোক, তিনি আমাদের এই মহান ব্যক্তিত্ব, আমার প্রবাল, আমার বন্ধুবর সবুজ, তার শ্বশুর বাবা আমাদের ভাস্কর শঙ্করদার, তুমি রবে নীরবে মম হৃদয় অন্তরে। আমি পরম করুণাময় ভগবানের কাছে প্রার্থনা করব, তিনি যেন তার রাতুল চরণে তার যেন তার গৌরবধাম প্রাপ্তি হয়, তিনি যেন ভগবান তাকে যেন তার ঠাঁই দেয়। আমি তাকে দিয়ে অনেক ভাস্কর্য, অনেক বিগ্রহ তাকে দিয়ে আমি করিয়েছি। তার অবদান আমার কাছে শেষ নয়। আমি শ্মশানে গিয়েও তার দাহ কার্য করেছি। তার স্মরণ সভায় এসে আমি এখানে কিছু বলতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমি ভগবানের নিকট তার কাছে প্রার্থনা করবো, তাকে যেন ভগবান যেন তাকে গৌরবধাম প্রাপ্তি করে, তার পরিবারে যেন সবসময় যেন সুখ শান্তি সমবেদনা আমি জানাচ্ছি। সবাই আশীর্বাদ প্রার্থনা করবেন, তিনি যেন ভগবানের চরণে একটু স্থান পান। হরে কৃষ্ণ, জয় তাই, জয় গৌর।